হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অক্সিজোম নিট, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রী যারা 2025-এ নিট দিতে চলেছে তাদের সকলের জন্য চলছে একটা দারুণ রিভিশন সিরিজ। তো লাস্ট মুহূর্তে এসে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির প্রতিটা চ্যাপ্টার খুব শর্ট ভিডিওর মাধ্যমে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এমসিকিউ, স্টেটমেন্ট বেসড কোশ্চেন, ইম্পর্টেন্ট কনসেপ্ট, এগুলো খুব শর্ট টাইমে আমরা রিভিশন করাচ্ছি। তো যারা যারা এই সিরিজটা ফলো করছে বা করবে তারা ডেফিনেটলি বেনিফিট পাচ্ছে। অ্যান্ড এছাড়াও অফলাইনে এবং অনলাইনে এই বছরের আমাদের ক্র্যাশ কোর্সে আমরা আবার পুরোটা রিভিশন করাবো। তো ক্র্যাশ কোর্সে যারা জয়েন করতে চায় এই নাম্বার যোগাযোগ করতে পারে। অফলাইনে এবং অনলাইনে দুবার আবার রিভিশন হবে পুরো সিলেবাসটা, প্রতিটা সাবজেক্ট, প্রতিটা চ্যাপ্টার। কাজেই তার সঙ্গে থাকবে মক টেস্ট অফলাইন এবং অনলাইন। তো ডেফিনেটলি রিভিশনের একটা দারুণ প্যাকেজ রয়েছে। তো যারা এই সিরিজটাও অ্যাটলিস্ট ফলো করবে তাদেরও কিন্তু খুব ভালো একটা রিভিশন হবে। তো আজকে আমাদের টপিক হচ্ছে নিউক্লিয়াই, যেটা থেকে একটা প্রশ্ন তো এক্সপেক্ট করাই যায় প্রত্যেক বছর। তো এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসে সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করি। প্রথম যে কোশ্চেনটা নেওয়া হয়েছে, রিড দ্য ফলোইং স্টেটমেন্টস, চুজ দ্য কারেক্ট অপশন অর অপশনস, মানে মাল্টিপল কারেক্ট হতে পারে। ঠিক আছে, যে অপশনগুলো দেয় না, এ অ্যান্ড বি কারেক্ট, বি অ্যান্ড সি কারেক্ট, এ বি সি কারেক্ট, নো নান অফ দিস, এরকম দেয়। তো ওই রকম ধরনের আমরা কিছু স্টেটমেন্ট নিয়েছি যেগুলোর মধ্যে কারেক্ট স্টেটমেন্ট খুঁজতে হবে। তো নিউক্লিয়ার চ্যাপ্টারে মেনলি প্রথম যে জায়গাটা নিয়ে কথা বলতে হয়, আমি ছোট্ট করে একটু বলে দিই কনসেপ্ট, দেন কোশ্চেনটা আসি, কোশ্চেনটা একবারে জল ভাত হয়ে যাবে। তো নিউক্লিয়াস, মেনলি নিউক্লিয়াসে কে কে থাকে, প্রোটন, নিউট্রন, তাদের কি বলা হয় একসঙ্গে, নিউক্লিয়ন্স বলা হয়। তো নাম্বার অফ নিউক্লিয়ন্সকে আমরা কি দিয়ে চিনি, মাস নাম্বার দিয়ে, মাস নাম্বার এ দিয়ে চিনি, তাই তো। যদি আমরা এইভাবে লিখি এক্স জেড এ, তাহলে এ হচ্ছে গিয়ে মাস নাম্বার, যেটা ইকুয়ালস টু নাম্বার অফ নিউক্লিয়ন্স, অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের মিলিত সংখ্যাকে আমরা বলি নিউক্লিয়ন সংখ্যা বা মাস নাম্বার। ঠিক আছে, জেড কে আমরা কি বলি, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার বা প্রোটন নাম্বার, রাইট। তাহলে ডেফিনেটলি নিউট্রন নাম্বার কিভাবে পাবো, নিউট্রন নাম্বার পেয়ে যাব হচ্ছে যদি এ থেকে জেড কে মাইনাস করি, এ থেকে জেড কে মাইনাস করি, তাহলে পেয়ে যাব হচ্ছে নিউট্রন নাম্বার। এবার বিষয় হলো যে এই যে নিউক্লিয়াসটার কথা বলা হচ্ছে, এই নিউক্লিয়াসের ভলিউম, এই নিউক্লিয়াসের ভলিউম কার সাথে প্রপোর্শনাল হয়, মাস নাম্বারের সাথে প্রপোর্শনাল হয়। কারণ যত বেশি সংখ্যায় নিউক্লিয়ন থাকবে তাদের থাকার জন্য জায়গাটাও বড় লাগবে, সো ডেফিনেটলি ভলিউম তত প্রপোর্শনালি বাড়বে। আচ্ছা, তাহলে ভি যদি প্রপোর্শনাল টু এ হয়, তাহলে ভি কে আমরা কি লিখতে পারি, 4/3 পাই আর কিউব। নিউক্লিয়াসকে এখানে আমরা স্ফেরিক্যাল শেপ ধরে নিচ্ছি, তাহলে 4/3 পাই আর কিউব, দ্যাট ইজ প্রপোর্শনাল টু এ। তাহলে এখান থেকে 4/3 পাই তো কনস্ট্যান্ট, সো আর প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার 1/3। তাহলে রেডিয়াস আমরা পেয়ে গেলাম কি এ টু দি পাওয়ার 1/3 এর সাথে প্রপোর্শনাল, ভলিউম এ এর সাথে প্রপোর্শনাল। এবং আর এর যদি এক্সপ্রেশন আমরা লিখি তাহলে এটা হয়ে যায় আর নট এ টু দি পাওয়ার 1/3, যেখানে আর নট একটা কনস্ট্যান্ট যার ভ্যালু 1.2 ফার্মি বা 1.2 10⁻⁻15 মিটার। ঠিক আছে, অনেক সময় ফেমটোমিটারও বলা হয় বা ফার্মি বলা হয়। তো যাই হোক, এবং যদি আমরা নিউক্লিয়ার ডেন্সিটি লিখি, নিউক্লিয়ার ডেন্সিটি দ্যাট ইজ ইকুয়ালস টু টোটাল মাস অফ নিউক্লিয়াস ডিভাইডেড বাই total volume of nucleus, and that is constant and independent of a, and independent of a মাস নাম্বারের উপর ডিপেন্ড করেন। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা এই কোশ্চেনটা আসি, খুব ইজিলি সলভ হয়ে যাবে। দেখ, ভলিউম অফ নিউক্লিয়াস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মাস নাম্বার, একদম কারেক্ট স্টেটমেন্ট। volume of nucleus directly proportional to mass number. Volume of nucleus independent of mass number, wrong. Density of nucleus directly proportional to the mass number, না। density of nucleus basically independent of a, mass number এর উপর ডিপেন্ড করে না। যে কোনো নিউক্লিয়াসেরই নিউক্লিয়ার ডেন্সিটি কিন্তু কনস্ট্যান্ট থাকে। নেক্সট বলছে কি ডেন্সিটি অফ নিউক্লিয়াস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কিউব রুট অফ মাস নাম্বার, একদমই ভুল। ডেন্সিটি অফ নিউক্লিয়াস ইন্ডিপেন্ডেন্ট অফ মাস নাম্বার, কারেক্ট। তাহলে কোন কোনটা কারেক্ট হলো, এ অ্যান্ড ই, এ অ্যান্ড ই আর কারেক্ট। ঠিক আছে, তাহলে একদম বেসিক কনসিডারেশনের ওপর কিন্তু প্রশ্ন থাকেই। ঠিক আছে, বেসিক কনসিডারেশনের ওপর প্রশ্ন থাকে। নেক্সট কোশ্চেনে আসি আমরা। নেক্সট বলছে মাস নাম্বার অফ টু নিউক্লিয়াই আর ইন দ্য রেশিও এত, তাহলে দেয়ার নিউক্লিয়ার ডেন্সিটি কি হবে? ভাই এরকম প্রশ্ন এর আগেও অনেকবার এসছে, যেই মেন্স এসছে, নিটে এসছে, খুব সোজা।
তোর নিউক্লিয়ার মাস নাম্বার যাই বলুক না কেন, নিউক্লিয়ার ডেন্সিটি তো কনস্ট্যান্ট, এবং নিউক্লিয়ার ডেন্সিটি মাস নাম্বারের উপর ডিপেন্ড করে না। তাই এখানে বিরাট কিছু ক্যালকুলেশন করার দরকার নেই, চোখ বন্ধ করে দেখবি একটা অপশনে নিশ্চয়ই 1:1 অথবা 1 লেখা আছে, তো সেটাই অ্যান্সার হবে। বিকজ নিউক্লিয়ার ডেন্সিটি মাস নাম্বারের সাথে পাল্টায় না, তুই যে কোনো নিউক্লিয়াস নিয়ে তার নিউক্লিয়ার ডেন্সিটি কিন্তু সেম থাকবে। ঠিক আছে, ভুল করবি না। নেক্সট কোশ্চেন দেখ, বলছে নিউক্লিয়াস ডিসইন্টিগ্রেটস ইনটু টু স্মলার পার্টস। একটা নিউক্লিয়াস ছিল যেটা ভেঙে গেছে, যেটা ভেঙে গিয়ে দুটো ডিফারেন্ট নিউক্লিয়াস তৈরি হয়েছে, ভালো কথা। এবার এই নিউক্লিয়াসটা কি বলছে, এদের ভেলোসিটি রেশিও, এইটা এবং এটার ভেলোসিটি রেশিও, ধর এটার v1 এটার v2, তাহলে v1:v2 বলা আছে আমার 3:2 বলা আছে। দ্য রেশিও অফ দেয়ার নিউক্লিয়ার সাইজ কি হবে, এই দুটো নিউক্লিয়ার সাইজের রেশিও কত হবে? রেশিও নিউক্লিয়ার সাইজ সবসময় রেডিয়াস দিয়ে ইন্ডিকেট হয়, তাহলে এটার রেডিয়াস r1, এটা রেডিয়াস r2 ধরে নিলাম। উই নিড টু ফাইন্ড r1:r2, এইটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এবার ইম্পর্টেন্ট জিনিস বোঝ, একটা নিউক্লিয়াস ছিল, এটা রেস্টে ছিল, এটা যখন ভেঙে যাচ্ছে, ডিসইন্টিগ্রেট হচ্ছে, অনেকগুলো শব্দ ইউজ করতে পারে এখানে, যেরকম বলছে ডিসইন্টিগ্রেট, কখনো বলতে পারে ব্রেক, কখনো বলতে পারে রাপচার্স, অনেক রকম শব্দ বলতে পারে। আলটিমেটলি যেটা হলো, এটা ভেঙে গিয়ে দুটো নিউক্লিয়াস হয়েছে। তাহলে যখন এরকম ভেঙে গিয়ে দুটো নিউক্লিয়াস হচ্ছে, মোমেন্টাম কনজারভেশন কি বলছে, যে ইনিশিয়ালি যা মোমেন্টাম ছিল এই দুটোর মোমেন্টাম, টোটাল মোমেন্টামও তাই হবে। ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল? ইনিশিয়াল মোমেন্টাম ছিল 0, কারণ পার্টিকেল রেস্টে ছিল। এবার যখন এই দুটো তৈরি হলো, এটার মাস আমি ধরলাম m1, এটার মাস ধরলাম m2, তাহলে ডেফিনেটলি এই দুটোর কম্বাইন্ড মোমেন্টাম কি হবে? 0 হবে। এই দুটোর কম্বাইন্ড মোমেন্টাম 0 হবে, অর্থাৎ এটার যা মোমেন্টাম, ভালো করে শুনবি, এটার যা মোমেন্টাম, এটার মোমেন্টাম কি হবে? ইকুয়াল অ্যান্ড অপোজিট, তবেই তো কেটে গিয়ে 0 হবে। এটা ভাব, m1v1 প্লাস m2v2 ইকুয়ালস টু 0 হতে হবে ফ্রম কনজারভেশন অফ মোমেন্টাম। তাহলে কি হবে? একটার যা মোমেন্টাম আরেকটার মোমেন্টামের ইকুয়াল ভ্যালু, বাট ইন অপোজিট ডিরেকশন। ভেক্টর মাইনাস মানে অপোজিট ডিরেকশন, তার মানে আমরা যদি শুধু ম্যাগনিটিউডের হিসাব করি, তাহলে কিন্তু ম্যাগনিটিউড সেমই হবে, তাহলে কি আমরা এটা বলতে পারি যে m1/m2 ইকুয়ালস টু v2/v1, হ্যাঁ স্যার বলতে পারি। তাহলে v2/v1 কত হয়ে যাবে? v1/v2 3/2 রয়েছে, তাহলে এটা হয়ে যাবে 2/3। তাহলে m কে এবার কি লিখতে পারি? স্যার মাস ইকুয়াল টু ডেনসিটি ইনটু ভলিউম, তাহলে মাস ইকুয়াল টু ডেনসিটি ইনটু ভলিউম কে আমি লিখছি 4/3 পাই r1 কিউব ডিভাইডেড বাই ডেনসিটি ইনটু 4/3 পাই r2 কিউব। স্যার ডেনসিটি তো কনস্ট্যান্ট থাকে, নিউক্লিয়ার ডেনসিটি, তাহলে তো ডেনসিটি অটোমেটিক্যালি কেটে যায়, 4/3 পাইও কেটে গেল, তাহলে এটা হয়ে গেল 2/3। তাহলে r1/r2 রেশিওটা চলে এলো কত? r1/r2 রেশিও চলে এলো 2/3 হোল টু দি পাওয়ার 1/3। দেখ এইটাই এক্স্যাক্টলি এখানে দেওয়া আছে, কম্পেয়ার কর, তাহলে x/3 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে x এর ভ্যালু কত চলে এলো কম্পেয়ার করে? x এর ভ্যালু চলে এলো 2, তাহলে তুই অ্যান্সার পেয়ে গেলি। ডান, কনসেপ্ট বুঝে গেছিস কিভাবে অ্যাপ্লাই হচ্ছে ডেনসিটির কনসেপ্ট, কিভাবে রেডিয়াসের কনসেপ্ট আসছে। ঠিক আছে, ক্লিয়ার একদম। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি বলছে? এনার্জি রিলিজড ইন এ ফিশন। আচ্ছা, এখানে আরো এক ধরনের প্রশ্ন হয়, আমি একটু বলে দিই ছোট করে, যে ধর তোকে ডিরেক্টলি রেডিয়াসের, তোকে মাস নাম্বার দিয়ে বলবে রেডিয়াসের রেশিও বার করো। ঠিক আছে, মাস নাম্বার দিয়ে সরাসরি রেডিয়াসের রেশিও বার করতে বলবে। ধর তোকে দেওয়া হলো যে গিভেন, তোকে বলা হলো ফাইন্ড দ্য রেশিও অফ রেডিয়াস, বা রেডাই অফ এক্স, ধর এরকম বললো 2, এরকম বললো কিছু এক্স 8 and y 27, এরকম কিছু বলে দিল। ঠিক আছে, এরকম কিছু বলে দিল, দিয়ে বললো এদের রেডিয়াসের রেশিও কি হবে। একদম সহজ হিসাব, তো রেডিয়াস তুই জানিস অলরেডি, রেডিয়াস আর প্রপোর্শনাল টু কার সঙ্গে? a টু দি পাওয়ার 1/3 এর সঙ্গে প্রপোর্শনাল। তার মানে rx/ry ইকুয়ালস টু কি হবে? 8/27 হোল পাওয়ার 1/3।
তাহলে 8 এর পাওয়ার 1/3, 27 এর পাওয়ার 1/3, 8 এর পাওয়ার 1/3 মানে 2, 27 এর মানে 3, তাহলে 2:3 হয়ে যাবে অ্যান্সার। তাহলে এইভাবেও তোকে সরাসরি সহজ প্রশ্ন দিয়ে রেডিয়াসের রেশিও বার করতে দিতে পারে, অথবা আগেরটা যেটা বললাম এইভাবেও তোকে রেডিয়াসের রেশিও বার করতে দিতে পারে, ঠিক আছে। এবং এখানে ধর একটা রেশিও বলে দিল, সাপোজ ওয়াই এর রেডিয়াসটা বলে দিল, দিয়ে বললে এক্স এর রেডিয়াস কত, তো সিম্পলি ওয়াই এর রেডিয়াস এপাশে মাল্টিপ্লাই করলে এক্স এর রেডিয়াস বেরিয়ে যাবে। এটা নিয়ে কোনো আদি ঘোড়া নেই, একদম সহজ, পারবি। চল নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে বলছে এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন আসছে বেশ কয়েক বছর ধরে, যে এই কি বলে এবং প্রচুর স্টুডেন্ট এটা সমস্যায় পড়ে যে এটা এই ধরনের প্রশ্ন কিভাবে সলভ করব, যে ফিশনের কোশ্চেন, ঠিক আছে। এবং মনে হচ্ছে যে ফিশনের কোশ্চেন কিন্তু এবারের জন্য ইম্পর্টেন্ট। দেখ নিউক্লিয়াস চ্যাপ্টারে দুটো জায়গা, দেখ রেডিও অ্যাক্টিভিটি, ল অফ ডিকেটা বাদ দিয়ে দিয়েছে, কাজেই আছে কি তোর কাছে সিলেবাসের টপিকগুলো বুঝে নে আগে। প্রথম হচ্ছে রেডিয়াস এবং ভলিউম ক্যালকুলেশন ডেন্সিটি দিয়ে, নেক্সট হচ্ছে গিয়ে ফিশন ফিউশন, ঠিক আছে, যার মধ্যে ফিশনের থেকে কোশ্চেন আসার চান্স বেশি, ঠিক আছে। মাস ডিফেক্ট, বাইন্ডিং এনার্জি, এবং ওইটা রিলেটেডই ফিশনের কোশ্চেন দেয়, আলাদা করে দেয় না সাধারণত। মাস ডিফেক্ট, বাইন্ডিং এনার্জি দিয়ে ফিশনের কোশ্চেন দেয়, কিউ ভ্যালু ক্যালকুলেট করতে দেয়, সে ধরনের কোশ্চেন আমি করাচ্ছি। আর হতে পারে কি, যে আলফা বিটা গামা ডিকে, ব্যাস। এই তো এই তিনটে টপিক তুই যদি ভালো মতো রেডি করিস তাহলে তুই এখান থেকে একটা প্রশ্ন শিওরলি করতে পারবি। যেরকম ধর এখানটায় বলেছে কি, এখানে বলছে এনার্জি রিলিজ ইন এ ফিশন অফ এ সিঙ্গেল ইউরেনিয়াম নিউক্লিয়াস। আচ্ছা, যখন ইউরেনিয়াম নিউক্লিয়াসকে ফিশন করা হচ্ছে, ফিশন কারা করে সবসময় মাথায় রাখবি, ফিশন কারা করে, যারা হেভিয়ার নিউক্লিয়াস, যাদের বাইন্ডিং এনার্জি কম, যাদের হেভিয়ার নিউক্লিয়াস বাইন্ডিং এনার্জি কম, তারা টু গেট হায়ার বাইন্ডিং এনার্জি অর টু গেট মোর স্টেবিলিটি, তারা এক বা একাধিক পার্টিকেলে কি হয়, বা এক বা একাধিক নিউক্লিয়াসে ভেঙে যায়, তাই তো, ভেঙে যায়। একটা বড় নিউক্লিয়াস, হেভি নিউক্লিয়াস, সেটা ভেঙে গিয়ে দুটো বা তার থেকেও বেশি নিউক্লিয়াস ক্রিয়েট করে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে কিছু এনার্জি রিলিজ করে দেয় সিস্টেম, যাতে সিস্টেমে যে দুটো প্রোডাক্ট তৈরি হলো, দুই বা তার থেকে বেশি যে প্রোডাক্ট তৈরি হলো, তারা স্টেবিলিটি গেইন করে, ঠিক আছে। সিমিলারলি ফিউশন কাদের হয়, যারা খুব ছোট নিউক্লিয়াস বাট উইথ লেস বাইন্ডিং এনার্জি, যেরকম হাইড্রোজেন বলতে পারিস, তারা কি করে, ফিউশনের মাধ্যমে জুড়ে গিয়ে একটা হায়ার বাইন্ডিং এনার্জি বা হায়ার স্টেবিলিটি ওয়ালা কোনো একটা নিউক্লিয়াস ফর্ম করে। যেরকম হাইড্রোজেন দুটো যুক্ত হয়ে কি হয়, হিলিয়াম তৈরি হয়, এইরকম ভাবে ফিউশন হয়। আর যারা হেভিয়ার নিউক্লিয়াস যেরকম ইউরেনিয়াম, তারা ব্রেক হয়ে গিয়ে ফিশনের মাধ্যমে দুটো ডিফারেন্ট নিউক্লিয়াস তৈরি করবে, ঠিক আছে। তো এইরকম ভাবে সিচুয়েশন গুলো চলে। তো এখানে যেরকম রিঅ্যাক্টর একটা বলেছে, একটা ফিশন রিঅ্যাক্টরের মধ্যে ইউরেনিয়াম নিউক্লিয়াস নেওয়া হয়েছে, এবং পার ফিশন কতটা করে এনার্জি রিলিজ হচ্ছে, এনার্জি রিলিজড পার ফিশন, এনার্জি রিলিজড পার ফিশন, এক একটা রিঅ্যাকশনে, এক একটা ফিশন রিঅ্যাকশনে কত করে এনার্জি রিলিজ হচ্ছে, এক একটা ফিশন রিঅ্যাকশনে কত করে এনার্জি রিলিজ হচ্ছে, 200 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। দ্য ফিশন রেট of a এত ফিল্ড রিঅ্যাক্টর অপারেটিং অ্যাট এ পাওয়ার লেভেল, ফিশন রেট জানতে চাইছে। আচ্ছা, রিঅ্যাক্টরের পাওয়ার কত, রিঅ্যাক্টর পাওয়ার ইকুয়ালস টু 5 ওয়াট, ঠিক আছে। রিঅ্যাক্টর পাওয়ার 5 ওয়াট, আমাদের জানতে চাইছে কি, ফিশন রেট মানে পার সেকেন্ডে কতগুলো ফিশন হচ্ছে, পার সেকেন্ডে কতগুলো ফিশন হচ্ছে, তো এটা আমাকে বার করতে হবে। তো ডিরেক্ট আমরা একটা রিলেশন ইউজ করতে পারি, পাওয়ার ইকুয়াল টু কি, পাওয়ার যদি আমরা বলি, ধর ফিশন রেটটা চাইছে, তো তাহলে পাওয়ার যদি বলি, পাওয়ার ইকুয়ালস টু কি, টোটাল এনার্জি পার ইউনিট টাইম, টোটাল এনার্জি রিলিজড পার ইউনিট টাইম। এবার আমি যদি ভাবি যে একটা ফিশনে এনার্জি রিলিজ হয় এত, এবং টি টাইমে টোটাল এন খানা ফিশন হচ্ছে, টি টাইমে টোটাল ফিশন হচ্ছে কত, এন খানা, ঠিক আছে। তাহলে এন খানা ফিশনে মোট কত এনার্জি, এন ইন্টু 200 এমইভি মানে 10⁶, এত ইলেকট্রন ভোল্ট এনার্জি রিলিজ হচ্ছে, ঠিক, এত ইলেকট্রন ভোল্ট এনার্জি রিলিজ হচ্ছে। আচ্ছা, টি, ভালো কথা, তাহলে পি, তাহলে এন বাই টিটাই তো হয়ে গেল, দেখ, নাম্বার অফ ফিশন পার ইউনিট টাইম, এন বাই টিটাই হয়ে গেল নাম্বার অফ ফিশন পার ইউনিট টাইম। আর এদিকে পাওয়ার রয়েছে, তার মানে পি 5 ওয়াট ডিভাইডেড বাই 210⁶, 210⁶। এবার তোকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। আরেকটা কাজ এখানে করে নিতে হবে, সেটা হচ্ছে কি, ইলেকট্রন ভোল্টে রয়েছে এই এনার্জিটা, ঠিক আছে, মানে মেগা ইলেকট্রন ভোল্ট থেকে আমি 10⁶ করে ইলেকট্রন ভোল্ট এনেছি, বাট এটাকে 1.6 10⁻⁻19 করে দিতে হবে, ঠিক আছে, যাতে আমি এটাকে জুলে নিয়ে যেতে পারি।
তাহলে এখানে চলে এলো তোর 1.6, 10⁻19 ওপরে চলে গেল, কি হয়ে গেল +19। তাহলে কত হয়ে যাচ্ছে 5/2, 5/2 মানে 2.5 বাই 1.6, আর এদিকে কত থাকছে 10⁹9, 6 2 8। কিছু ভুল করছি না তো, দেখি 5 ওয়াট, এখানে হচ্ছে 5/2, তাহলে 2.5 হচ্ছে, এখানে 1.6 নিচে আসবে, ঠিক আছে। আচ্ছা 10⁻19 তো, হ্যাঁ ঠিক আছে, 10⁻19 ঠিক আছে। তাহলে 19 আর এদিকে কত হচ্ছে 6 2 8, 19 থেকে 8 মাইনাস করলে হচ্ছে 11। তাহলে এটা কত আছে 1 পয়েন্ট সামথিং আসবে, দেড় ফের আছে, 16×2 = 32, তো দেড় ফের মতো আসবে একটা, 10⁻11। 10⁻11 কোথায় আছে, হ্যাঁ একদম আছে। অর্ডার ম্যাচ করলেই হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। এত ফিশন পার সেকেন্ড, এতগুলো ফিশন রিয়াকশন হচ্ছে পার সেকেন্ড, ঠিক আছে, এতগুলো ফিশন রিয়াকশন হচ্ছে পার সেকেন্ডে। তাহলে খুব ইজিলি জাস্ট পাওয়ার ইকুয়ালস টু এনার্জি বাই টাইম, এটা ইজিলি হয়ে গেল, কোনো সমস্যা নেই। এবং ফিশনের রিয়াকশন গুলো মনে রাখবি, ঠিক আছে, যে ইউরেনিয়ামকে যখন একটা থার্মাল নিউট্রন দিয়ে হিট করা হয় তখন কি কি তৈরি হয় প্রোডাক্ট হিসাবে, স্টেবল প্রোডাক্ট, এবং তারপর আরো 3টে নিউট্রন রিলিজ হয়, সেই 3টে নিউট্রনকে আবার ইউরেনিয়ামকে হিট করে। তো এরকম ভাবে একটা চেন রিয়াকশনের মাধ্যমে কিন্তু নিউক্লিয়ার ফিশন চলতে থাকে রিঅ্যাক্টরের মধ্যে, ঠিক আছে। এবার সেটাকে সেখানে মডারেটর হিসাবে কি ইউজ করা হয়, হেভি ওয়াটার, ঠিক আছে, D2O ইউজ করা হয়, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলো ছোট ছোট ইনফরমেশন রিলেটেড জিনিস, যেগুলো তুই এনসিইআরটি তে ডেফিনেটলি পেয়ে যাবি, কলামটা ভালো করে পড়ে রাখিস, তাহলে তোর এই জায়গাগুলো থেকে কোনো থিওরিটিক্যাল প্রশ্নেও সমস্যা হবে না। নেক্সট কোশ্চেনে আসি আমরা। দেখ নেক্সট কোশ্চেনে বলছে ফর দ্য নিউক্লিয়ার রিয়াকশন, দেখ আবার একটা ফিশন রিয়াকশনই দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখ ফিশন রিয়াকশনই দিয়েছে, ইউরেনিয়ামকে একটা থার্মাল নিউট্রন দিয়ে হিট করা হয়েছে, ঠিক আছে, ইউরেনিয়ামকে একটা থার্মাল নিউট্রন দিয়ে হিট করা হয়েছে। হিট করার পর বলছে যে একটা প্রোডাক্ট তো এটা, আরেকটা প্রোডাক্ট কত জানতে চাইছে। একটা প্রোডাক্ট এটা আছে, তো আরেকটা প্রোডাক্ট কত সেটা জানতে চাইছে। তো ভালো কথা, আমাদের এই ধরনের কেসগুলোয় কি করতে হয়, মাস নাম্বার এবং অ্যাটমিক নাম্বার ব্যালেন্স করতে হয় দুদিকে। তো করা যাক। দেখ এখানে কত আছে 92, এখানে আছে 0, তার মানে নিচে 92 আসবে। এখানে কত, এখানে দেখ 0, তিনখানা 0 মানে 0ই, আর এখানে 56, তাহলে তোর 92 থেকে যদি 56 মাইনাস করিস তাহলে কত হয়ে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে 6 হাতে 1 5 আর 6 3, 36, তার মানে এখানে চলে আসছে তো 36, ঠিক আছে। 36 কার হয়, কেআর এর হয়, কেআর হচ্ছে 36, ঠিক আছে, এসআর তো হবেই না, কেআর হবে 36, ঠিক আছে। আর কি, আর হচ্ছে 26 বাদ, আর হচ্ছে কি এবার তাহলে কি মাস নাম্বার দেখবো। মাস নাম্বার যদি দেখি এখানে 235 ও +1, তাহলে 236, তাহলে একদিকে আমার আছে 236, আর একদিকে কত আছে দেখো 144 আছে, আর এদিকে 3 × 1 মানে 3 আছে, তো 146 + 3, ঠিক আছে, এটা বলে কত হচ্ছে সরি 2, এখানে হচ্ছে 235, সরি 235 আছে অলরেডি, এখানে 144 + 3, তার মানে 147, মাইনাস করলে কত থাকছে, মাইনাস যদি করি তাহলে এখানে যে 7 15, তাহলে 8 8 7 15, 8 হাতে 1 4 রেখে 5 5 14 রেখে 15 15 8 88 88 88 আসছে, 88 আসছে। তাহলে তো এখানে অপশনে ভুল আছে, এটা 88 হবে, এটা 88 হবে, ঠিক আছে। একবার দেখে নিস যোগ বিয়োগটা ভুল করলাম কিনা, একবার দেখে নিস। 144 এদিকে হচ্ছে 3 × 1, তাহলে 147, তাই তো। তাহলে 235 - 147, 88 তো হচ্ছে 5 1 23, হ্যাঁ ঠিকই তো আছে। 235 + 1, ও ভুল করলাম তো, 236 হবে তো, ঠিকই করেছিলাম আমরা। এটা 235 + 1, তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে 236, আর এখানে 147, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা 9, এটা 9ই হবে, এটা 9ই হবে, 89ই হবে, হ্যাঁ ঠিক আছে, এটা 89ই হবে, অসুবিধা নেই, 89ই হবে, এটা ভুল, এটাই অ্যান্সার কারেক্ট। এখানে 9 হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে 8।
ঠিক আছে, তাহলে সিম্পল তুই যদি মাস নাম্বার আর অ্যাটমিক নাম্বার ব্যালেন্স করিস দুদিকে, তাহলে তো কিন্তু এই ধরনের প্রশ্নগুলো ইজিলি উড়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি, আলফা বিটা গামা। খুব সহজ প্রশ্ন থাকে, জাস্ট দেখে দেখে বসাতে হয়। আলফা ডিকেতে কি হয়, মাস নাম্বার 4 কমে যায়, অ্যাটমিক নাম্বার 2 কমে। যদি নেগেটিভ বিটা ডিকে হয় তাহলে মাস নাম্বার সেম থাকে, অ্যাটমিক নাম্বার +1 হয়ে যায়। যদি পজিটিভ বিটা ডিকে হয় মাস নাম্বার সেম থাকে, অ্যাটমিক নাম্বার -1 হয়ে যায়। ঠিক আছে, আর কি, আর যদি পজিটিভ বিটা ডিকে হয় তাহলে পজিটিভ বিটা ডিকের সময় কি হবে, একটা প্রোটন ভাঙবে, প্রোটন ভাঙবে, ভেঙে কি তৈরি হবে, একটা নিউট্রন প্লাস একটা ধর একটা প্রোটন ভাঙবে, একটা প্রোটন ভাঙবে, প্রোটন ভেঙে একটা নিউট্রন তৈরি হবে প্লাস একটা পজিট্রন তৈরি হবে। ঠিক আছে, এক্ষেত্রে একটা পজিট্রনের সঙ্গে ফ্রি হিসাবে কে বেরোবে, একটা নিউট্রিনো বেরোবে। দিস কল্ড পজিটিভ বিটা ডিকে। নেগেটিভ বিটা ডিকে কি, যেখানে নিউট্রন ভাঙবে, নিউট্রন ভেঙে একটা প্রোটন তৈরি হবে, একটা ইলেকট্রন তৈরি হবে প্লাস একটা অ্যান্টি নিউট্রিনো ফ্রি হিসাবে বেরোবে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল কি আমার পজিট্রন, এইটা হয়ে গেল ইলেকট্রন, এটা হয়ে গেল নিউট্রিনো, এটা অ্যান্টি নিউট্রিনো। খেয়াল রাখবি পজিটিভ বিটা ডিকে এবং নেগেটিভ বিটা ডিকে থেকে কি কি রিলিজ হয়। ঠিক আছে, আর গামা ডিকে যদি হয় তাহলে শুধুমাত্র এনার্জি রিলিজ হবে। গামা অ্যাকচুয়ালি কি, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, তো শুধুমাত্র এনার্জি রিলিজ হবে, কোনোভাবেই ওর মাস নাম্বার অ্যাটমিক নাম্বার কিছু চেঞ্জেস হবে না। তো এই ছোট ছোট জিনিস মনে রাখলে এইগুলো কিন্তু ইজিলি সলভ করে দেওয়া যায়। তো প্রথমে দেখ এ কি ছিল, এ ছিল হচ্ছে 84,218। এখান থেকে প্রথমে কি হয়েছে, আলফা ডিকে হয়েছে, তাহলে ডেফিনেটলি A1টা কি হয়ে যাবে 84, 84 এর থেকে 2 কমা, তাহলে 82, এখানে হয়ে যাচ্ছে 214। নেক্সট কি হচ্ছে, বিটা মাইনাস মানে নেগেটিভ বিটা ডিকে, নেগেটিভ বিটা ডিকেতে A2 যেটা তৈরি হলো সেটা 214ই থাকলো, আর এখানে চলে আসবে কি বিটা মাইনাস, তার মানে এখানে +1, তাহলে 83। ঠিক আছে, তারপর কি, তারপর হচ্ছে গামা, গামা ডিকেতে কিছুই চেঞ্জেস হবে না, A2 83,214। খেয়াল রাখবি যদি স্টার থাকে, যদি এরকম থাকে যে একটা স্টার রয়েছে মাথায়, ধর এরকম একটা এক্স, একটা স্টার রয়েছে এবং গামা ডিকে হয়েছে, তাহলে ডেফিনেটলি এখানে এক্স থাকবে। তাহলে তুই ধর যখন এরকম বললো তোকে যে স্টার থেকে এক্স, ঠিক আছে, স্টার মানে ধর কোনো মাস নাম্বার অ্যাটমিক নাম্বার চেঞ্জ হয়নি, শুধু স্টার থেকে এখানে কিছু নেই, তাহলে তুই নির্দ্বিধায় বুঝবি গামা রিলিজ হয়েছে। এই স্টারটা কি ইন্ডিকেট করে, এক্সাইটেড এনার্জি স্টেটকে ইন্ডিকেট করে, তার মানে এই নিউক্লিয়াসটা অ্যাকচুয়ালি এক্সাইটেড স্টেটে আছে, গামা রিলিজ বা এনার্জি রিলিজের মাধ্যমেও স্টেবল হলো। ঠিক আছে, এইটাকে ইন্ডিকেট করে, তাহলে স্টার থাকলেও গামা রিলিজ হয়েছে এটা ধরতে হবে। নেক্সট কি, নেক্সট কি ডিকে হয়েছে, আলফা, আবার আবার আলফা ডিকে হয়েছে, তাহলে A3, 83 থেকে 2 মাইনাস কর 81, এখান থেকে 2 মাইনাস কর, এখান থেকে 4 মাইনাস করবো, তাহলে 210। নেক্সট কি হয়েছে আবার বিটা প্লাস ডিকে, বিটা প্লাস ডিকে, বিটা প্লাস ডিকে হলে কি হবে, A3 ছিল A2, আচ্ছা এটা A3, এটা A3, তারপর এটা A4, এটা A5, A5 এ বিটা প্লাস ডিকে, বিটা প্লাস ডিকে তে মাস নাম্বার সেম, অ্যাটমিক নাম্বার কি হবে 1 কমে যাবে, তাহলে 80 হয়ে যাবে, 80 হয়ে যাবে। তারপর আবার কি গামা, গামাতে ভাই সেম থাকবে, কিছু পাল্টাবে না, সেম থাকবে, কিছু পাল্টাবে না, সো 80 আর এদিকে 210। ঠিক আছে, 80 and 210 হয়ে গেল। তাহলে খুব সহজেই ইজিলি একবার জাস্ট চেক করে নি, আলফা এটা 4 কমলো, এটা 2 কমলো। ঠিক আছে, বিটা, বিটা মাইনাস, তাহলে এটা 1 বেড়েছে, এটা সেম আছে, গামা এটা সেম রয়েছে, তারপর কি হলো আলফা, এটার থেকে 4 কমলো, এটার থেকে 2 কমলো। ঠিক আছে, বিটা প্লাস মানে এটা 1 বেড়ে যাবে, বিটা প্লাস মানে 1 কমে যাবে, সরি 81 থেকে 80 হয়েছে, এখানটায় সেম আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে 210 আর 80 সেইটা হবে আমার অ্যান্সার। ঠিক আছে, তাই তো বার করতে বলেছে মাস নাম্বার এন্ড অ্যাটমিক নাম্বার অফ A6। ঠিক আছে, তাহলে আরামসে বেরিয়ে গেল। এই কনসেপ্টটা তোর খেয়াল রাখতে হবে, আলফা বিটা ডিকে থেকে কিন্তু একটা প্রশ্ন দিচ্ছেই, তো এটা নেগলেক্ট করবি না, পড়ে যাবি, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তুই পেতেই পারিস। নেক্সট কোশ্চেনে যাই, আবার দেখ একটা ফিশন টাইপের কোশ্চেন, হ্যাঁ, কিউ রিলিজড, কিউ রিলিজড, এই কিউ এনার্জি কি, কিউ ভ্যালু, তো কি হয় বেসিক্যালি ধর A প্লাস বি, সেখান থেকে একটা রিয়াকশনের মাধ্যমে C+D নিউক্লিয়াস তৈরি হলো এবং তারপর একটা কিছু এনার্জি রিলিজ হলো, যতটা রিলিজ হলো সেটাকে আমরা কি বলি, কিউ ভ্যালু। কিউ ভ্যালু তাহলে কিভাবে ক্যালকুলেট হবে, কিউ ভ্যালু হচ্ছে তাহলে রিয়াক্ট্যান্টদের এনার্জি, রিয়াক্ট্যান্টস মাস এনার্জি, রিয়াক্ট্যান্টস মাস এনার্জি মানে কি, মাসের সঙ্গে যে এনার্জিটা রিলেটেড, মানে কি E = mc², কারেক্ট, তাহলে মাইনাস প্রোডাক্টস রিয়াক্ট্যান্ট এনার্জি,
প্রোডাক্টস রিঅ্যাক্টেন্ট এনার্জি, সরি প্রোডাক্টস মাস এনার্জি, প্রোডাক্টস মাস এনার্জি, প্রোডাক্টদের মাস এনার্জি, ঠিক আছে, প্রোডাক্টদের মাস এনার্জি। এইটা করলেই আমরা কিউ ভ্যালু পেয়ে যাব। তাহলে রিঅ্যাক্ট্যান্টদের মাস এনার্জি কি হবে তাহলে, এম এ প্লাস এম বি ইন্টু সি স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে এম সি প্লাস এম ডি ইন্টু সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার কিউ ভ্যালু। যদি দেখিস কিউ ভ্যালু পজিটিভ, যদি দেখিস কিউ ভ্যালু পজিটিভ, কিউ গ্রেটার দেন জিরো, কিউ গ্রেটার দেন জিরো, কিউ ভ্যালু পজিটিভ, তার মানে কি বুঝবি, তার মানে বুঝবি যে ইনিশিয়ালি এনার্জি বেশি ছিল, পরে এনার্জি কম। তো একটা কথা মাথায় রাখবি, যে সিস্টেমের এনার্জি যত কম সেই সিস্টেম তত বেশি স্টেবল। তার মানে এদিক থেকে এদিকে আসতে গিয়ে এনার্জি লস হয়ে গেছে, এনার্জি কমে গেছে, ঠিক আছে। দেখ এই যে এই এনার্জিটা বেশি, তার মানে কি, এটা পজিটিভ কখন হবে, যখন প্রথম টার্মটা বড় হবে। প্রথম টার্মটা বড় মানে রিঅ্যাক্ট্যান্টদের এনার্জি বেশি ছিল, প্রোডাক্টদের এনার্জি কম, তার মানে প্রোডাক্ট যখন তৈরি হয়েছে কিছু এনার্জি সিস্টেম থেকে রিলিজ হয়ে গেছে। কিউ পজিটিভ মানে এনার্জি রিলিজ হয়েছে, এনার্জি রিলিজ হয়েছে, এটা হচ্ছে কি তাহলে এক্সোথার্মিক রিঅ্যাকশন, এনার্জি রিলিজড, এক্সোথার্মিক রিঅ্যাকশন। এবং এক্ষেত্রে যে প্রোডাক্টগুলো তৈরি হবে তারা কি, তারা সবাই স্টেবল প্রোডাক্ট হবে, ঠিক আছে, স্পন্টেনিয়াস রিঅ্যাকশন স্টেবল প্রোডাক্ট হবে। বাট যদি কিউ লেস দ্যান জিরো হয় তার মানে কি, এই এনার্জিটা এবার বড়, প্রোডাক্টের এনার্জি বেশি, রিঅ্যাক্ট্যান্টের থেকে প্রোডাক্টের এনার্জি বেশি। প্রোডাক্টের এনার্জি বেশি মানে সিস্টেমে এনার্জি দিতে হয়েছে, সিস্টেমে এনার্জি দিতে হয়েছে, তার মানে এনার্জি সিস্টেম অ্যাবজর্ব করেছে, এনার্জি অ্যাবজর্বড বাই দ্য সিস্টেম। তাহলে এক্ষেত্রে যে প্রোডাক্টগুলো তৈরি হলো সেগুলো আমাকে বাইরে থেকে এনার্জি দিয়ে জোর করে তৈরি করতে হয়েছে, তার মানে এই প্রোডাক্টগুলো কিন্তু স্টেবল প্রোডাক্ট আদৌ নয়, ঠিক আছে, এগুলো মাথায় থাকবে। এখানে আবার কি, যদি আমি বাইন্ডিং এনার্জির টার্মসে লিখতে যাই তাহলে কি লিখবো, যদি আমি বাইন্ডিং এনার্জির টার্মসে লিখতে যাই তাহলে দেখ আমরা কি দেখলাম, কিউ যদি গ্রেটার দ্যান জিরো হয় অর্থাৎ এনার্জি রিলিজ হয়, তার মানে এনার্জি রিলিজ হচ্ছে মানে কি, অর্থাৎ কিউ এর ভ্যালু পজিটিভ মানে কি, স্টেবল প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে স্টেবল প্রোডাক্টের ক্ষেত্রে স্টেবল প্রোডাক্টদের বাইন্ডিং এনার্জি সবসময় বেশি হবে, স্টেবল প্রোডাক্টদের বাইন্ডিং এনার্জি সবসময় বেশি হবে। তাহলে কিউ ইকুয়ালস টু আমরা লিখতে পারি বাইন্ডিং এনার্জি অফ প্রোডাক্ট, বাইন্ডিং এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস বাইন্ডিং এনার্জি অফ, বাইন্ডিং এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট, বাইন্ডিং এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা থেকে আমি কিউ ভ্যালু ক্যালকুলেট করতে পারি। আচ্ছা অনেকের কনফিউশন থাকে এনার্জি, সিস্টেমের এনার্জি আর বাইন্ডিং এনার্জির মধ্যে। যে সিস্টেমের এনার্জি, একটা কথা মাথায় রাখবি, সিস্টেমের এনার্জি যত কম তত বেশি স্টেবল, ঠিক আছে। আর সিস্টেমের বাইন্ডিং এনার্জি যত বেশি তার মানে কি, তত বেশি এনার্জি আমাকে বাইরে থেকে দিয়ে সিস্টেমকে ভাঙতে হবে। দ্যাট মিনস তত বেশি স্টেবিলিটি আছে সিস্টেমে। একটা সিস্টেমকে ভাঙতে যদি আমাকে বাইরে থেকে বেশি এনার্জি দিতে হয় তাহলে সেই সিস্টেমটাকে আমি বেশি স্টেবল বলবো। তাহলে বাইন্ডিং এনার্জি মানে হচ্ছে আমায় বাইরে থেকে কত এনার্জি দিতে হচ্ছে যাতে সিস্টেমকে ভাঙা যায়, ঠিক আছে। তাহলে ভাব, এই ধর এনার্জি যদি এই লেভেলে থাকে, আমার হাতের লেভেলে থাকে, তাহলে সিস্টেম ভেঙে যাবে। এবার বোঝ একটা জিনিস, সিস্টেমের এনার্জি যদি এইটুকু কম হয়, এইটুকু কম, ঠিক আছে, এইটুকু কম, তাহলে মানে আমাকে এই এতটা সমান গ্যাপের এনার্জি যদি বাইরে থেকে দিই তাহলে সিস্টেম ভেঙে যাবে। অর্থাৎ অল্প একটু বাইন্ডিং এনার্জি দিলেই সিস্টেম ভেঙে যাবে। কিন্তু আমি যদি বলি সিস্টেমের এনার্জি আরো কম, এতটা নিয়ে আসলাম, অর্থাৎ সিস্টেমের এনার্জি আরো কম, তার মানে এক্ষেত্রে সিস্টেমের এনার্জি যত কম আমাকে ব্রেক করার জন্য তত বেশি এনার্জি দিতে হচ্ছে, তত বেশি এনার্জি দিতে হচ্ছে, গ্যাপ যত বেশি তত বেশি এনার্জি দিতে হবে। তাহলে এবার কি তোর কনসেপ্টটা মাথায় ঢুকলো, যে বাইন্ডিং এনার্জি অর্থাৎ যত বেশি এনার্জি আমায় দিতে হয় যাতে সিস্টেমকে আমি ভাঙতে পারি, তাহলে ওটা বেশি হওয়া মানে আমাকে সিস্টেমকে জোর করে অনেক ঝামেলা করে ভাঙতে হচ্ছে। সো সিস্টেম ইজ মোর স্টেবল। আর সিস্টেমের এনার্জি কম মানে কি, সিস্টেমের এনার্জি কম মানে সিস্টেম বেশি স্টেবল, আমাকে বাইরে থেকে বেশি দিতে হবে। বোঝা গেল? তাহলে বাইন্ডিং এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস বাইন্ডিং এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট। আচ্ছা শুধু বাইন্ডিং এনার্জি দেখেই কি আমরা বলতে পারি যে সিস্টেম বেশি স্টেবল? না, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন দেখে আমরা বলতে পারি সিস্টেম বেশি স্টেবল। বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, এইটা মোর ইম্পর্টেন্ট, more important to judge
টু জাজ দ্য স্টেবিলিটি, টু জাজ দ্য স্টেবিলিটি, ঠিক আছে? তাহলে যে নিউক্লিয়াসের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি, তোকে দুটো নিউক্লিয়াস বলে দেবে, দিয়ে বলবে বাইন্ডিং এনার্জি এটার এত ওটার এত, তাহলে কোনটা বেশি স্টেবল। তুই কিন্তু খবরদার বাইন্ডিং এনার্জি বেশি কম দেখে, টোটাল বাইন্ডিং এনার্জি বেশি বা কম দেখে স্টেবিলিটি বলতে যাবি না। তুই কি করবি, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন দেখবি। বাইন্ডিং এনার্জি এটা দেওয়া থাকবে, ধর বাইন্ডিং এনার্জি দেওয়া আছে 20, ঠিক আছে, 20 MeV দেওয়া আছে বাইন্ডিং এনার্জি, ঠিক আছে, 20 MeV দেওয়া আছে বাইন্ডিং এনার্জি। এবার তুই দেখবি কি সেটার ধর নিউক্লিয়ন সংখ্যা রয়েছে বা মাস নাম্বার রয়েছে হয়তো 4, ঠিক আছে, তুই দেখে নিবি ডিভাইড করে যে 20/4, এটা যে 5 বেরোলো এইটা অন্য একটা নিউক্লিয়াসের থেকে বড় না ছোট, ঠিক আছে, অন্য একটা নিউক্লিয়াসের ধর দেওয়া রয়েছে 30, ঠিক আছে। তো তুই ইনিশিয়ালি দেখে কি ভাবছিস, ইনিশিয়ালি দেখে ভাবছিস আচ্ছা, ইনিশিয়ালি দেখে ভাবছিস যে এটার তো বড়, এটার তো বেশি বাইন্ডিং এনার্জি, কিন্তু ধর এরকম সিচুয়েশন তোকে বললো যে এটার মাস নাম্বার হচ্ছে 10, এবার তুই যখনই বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হিসাব করছিস তুই পেলি কত 3, তাহলে তুই কি বুঝলি ভাই, এটা টোটাল বাইন্ডিং এনার্জি কম হলেও বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি, তার মানে এটা বেশি স্টেবল। এটা কালি পড়ে না কেন, এটার বেশি স্টেবল। কালি শুকিয়ে যায়, শীতকাল পড়েছে নাকি না গরমকালে শুকিয়ে যাচ্ছে কালি, খুব অবস্থা খারাপ, দুনিয়া খুব খারাপ দিকে যাচ্ছে। তো এটার টোটাল বাইন্ডিং এনার্জি বেশি হলেও যেহেতু বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নটা এর কম, তাই জন্য লেস স্টেবল, মাথায় থাকবে এটা। আর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের যে গ্রাফটা, যেটা অ্যাটমিক সরি মাস নাম্বারের সাথে পাল্টায়, সেটা একদম ভালো করে মাথায় রাখবি। এরকম ধরনের একটা গ্রাফ হয়, তাই না, এরকম ধরনের একটা গ্রাফ হয়। এখানে সব থেকে হাইয়েস্ট পিকে কে থাকে, সব থেকে হাইয়েস্ট পিকে থাকে হচ্ছে আয়রন 56, আয়রন 56, ঠিক আছে, আয়রন 56 সব থেকে হাইয়েস্ট বাইন্ডিং এনার্জি, ঠিক আছে। তো বাইন্ডিং এনার্জি ভ্যারিয়েশন অনেক সময় জানতে চায় যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কিভাবে ভ্যারি করে, তাহলে প্রথমে ইনক্রিজ করবে তারপর ডিক্রিজ করবে, প্রথমে ইনক্রিজ করবে তারপর ডিক্রিজ করবে। তো এই ধরনের জিনিসগুলো একটু একটু মাথায় রাখিস, ঠিক আছে। এবং মোরাললেস এই রিজিয়নটায় মানে ধরো 30 থেকে 170, 30 থেকে 170 এই রিজিয়নটার মধ্যে, 30 থেকে 170 এই রিজিয়নটার মধ্যে বাইন্ডিং এনার্জি মোটামুটি কনস্ট্যান্ট থাকে। এই জায়গাটা দেখ মোটামুটি ফ্ল্যাট, মোটামুটি ফ্ল্যাট, ঠিক আছে। তো 30 থেকে 70 এই রিজিয়নে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন এটা মোটামুটি কনস্ট্যান্ট থাকে, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস নাম্বার, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস নাম্বার এটা মোটামুটি কনস্ট্যান্ট থাকে, এটা মাথায় রাখিস। আচ্ছা, এই কোশ্চেনটা কি বলছিল, এই কোশ্চেনটা বলছে তাহলে যে পার নিউক্লিয়ন দেন এনার্জি কিউ রিলিজড পার ফিশন, পার ফিশন কত এনার্জি রিলিজ হবে। আচ্ছা, তো কোশ্চেনটা আমাকে বলতে চাইছে যে এ যে নিউক্লিয়াসটা আছে সেটার বাইন্ডিং এনার্জি হচ্ছে মাস নাম্বার 220, মাস নাম্বার 220, সেখান থেকে কি কি তৈরি হচ্ছে, স্প্লিটস ইনটু টু ফ্র্যাগমেন্টস বি অ্যান্ড সি, যাদের মাস নাম্বার গুলো বলে দিয়েছে কত 105 আর 115, ভালো কথা। আচ্ছা, তাহলে বাইন্ডিং ইয়ে কত হবে, কিউ ভ্যালু কত হবে। তো কিউ আমরা কি দেখলাম, কিউ আমরা কি দেখলাম, প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি মানে বি আর সি এর টোটাল বাইন্ডিং এনার্জি মাইনাস এ এর বাইন্ডিং এনার্জি। এবার সমস্যাটা হলো তোকে কোশ্চেনে দেওয়া রয়েছে কি, তুই তো দেখে ফাটাফাট বসাতে শুরু করবি, এর দুটোরই এটা বলে দিয়েছে, তাহলে 2 × 6.4 মাইনাস 5.6 দিয়ে অ্যান্সার বার করবি, দেখবি মিলছে না একটা, মিলছে না একটা, কি হবে তাহলে স্যার কোশ্চেন পড়াতে কোথাও ভুল হয়েছে। হ্যাঁ, আমাদের এখানে কনসেপ্টে কি আছে, কিউ ভ্যালুতে যে বাইন্ডিং এনার্জির মাইনাসটা করতে হবে সেখানে নিতে হবে কি টোটাল বাইন্ডিং এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস টোটাল বাইন্ডিং এনার্জি অফ রিঅ্যাক্টেন্ট। বাট কোশ্চেনে যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে সেগুলো কি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন দেওয়া রয়েছে, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নে দেখ পার নিউক্লিয়ন দেওয়া রয়েছে বাইন্ডিং এনার্জি 5.6। তাহলে কি করবো স্যার, স্যার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নকে মাস নাম্বার দিয়ে গুণ করে আমি পাবো টোটাল বাইন্ডিং এনার্জি। তাহলে কিউ ইকুয়ালস টু প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি তাহলে কত হবে, একটা বি এর জন্য 6.4 ইনটু বি এর মাস নাম্বার কত 105 প্লাস এটার 6.4 এটারও তাই ইনটু 115 মাইনাস এটার কত 5.6 ইনটু এটার মাস নাম্বার হচ্ছে 220
ব্যাস, এবার তোকে সিম্পলি ক্যালকুলেট করতে হবে, যোগ বিয়োগ করা, এটা আশা করি করতে পারবি। তাহলে দেখ এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে সেইগুলো নিয়ে আমি ডিটেল ডিসকাস করেছি, কিছু কায়দাও বলেছি, মনে রাখার উপায় বলেছি। কাজেই এইগুলো তুই ভালো মতো রিভাইজ কর, দেখ তোর খুব অল্প টাইমে নিউক্লিয়ার চ্যাপ্টারটা কিন্তু ওভারঅল একটা ব্রাশ আপ হয়ে গেল। এই ধরনের কোশ্চেনগুলো আরো প্র্যাকটিস কর এবং এই সিরিজটাকে ফলো কর, ডেফিনেটলি তোর কনফিডেন্স বাড়বে। অল দ্য বেস্ট, পড়তে থাক।